বাসায়, আর দুদিনের তোমাকে দিলাম, সারাক্ষণ বাসাতেই থাকবো, ঠিক আছে? কথা দিলাম, আর কোথাও যাবো না, ঠিক আছে? হাবিবুর রহমানের কথা শুনে আয়েশা বেগম হালকা এসে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। অনেক বেলা হয়ে গেছে, দুজনে একসাথে খাবো। স্ত্রীর কথা শুনে মুচকি হেসে ওষুধের প্যাকেটটা হাতের দিকে দিয়ে ফ্রেশ হওয়ার জন্য সামনের দিকে পা বাড়ালেন হাবিবুর রহমান। তারপর আবার কিছুটা ভেবে থমকে গিয়ে পেছন ঘুরে আয়েশা বেগমের দিকে তাকিয়ে বলে উঠলেন, আয়না কি কলেজ থেকে ফিরেছে নাকি এখন আসনি? হাবিবুর রহমানের কথার উত্তরে আয়েশা বেগম নরম কণ্ঠে বলে উঠলেন, আয়না অনেক আগে ফিরেছে, এখন ভাত খাচ্ছে ও, সকালে ঠিকঠাক মতো খায়নি তো, খুব ক্ষুধা লেগেছে ওর। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো জলদি। আর কথা বাড়ালেন না হাবিবুর রহমান, ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলেন। একটু পর ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে গিয়ে দেখলেন আয়না মনে অন্যদিকে তাকিয়ে কিছুটা ভাবছে। খাওয়া দাওয়া শেষ করে ওকে এভাবে বসে থাকতে দেখে হাবিবুর রহমান বলে উঠলেন, কি হয়েছে মামুনি, তুমি আবার চুপ করে বসে আছো কেন? খাবার খাওয়া কি শেষ হয়ে গেছে তোমার? হাবিবুর রহমানের কথা শুনে ওনার দিকে তাকিয়ে আয়না মুচকে হাসি হেসে বলল, জি আপু, আমার খাওয়া শেষ। তুমি কখন এলে? আমি তো খেয়ালই করিনি। আয়নার পাশে থাকা চেয়ার টেনে বসতে বসতে হাবিবুর রহমান বললেন, এই তো এখনই আসলাম আর কি। তুমি হয়তো বা কিছু নিয়ে ভাবছিলে বোধহয়, যে কারণে তুমি আমাকে দেখতে পাওনি। আচ্ছা শোনো আয়না, তোমার জন্য একটা ওষুধ নিয়ে এসেছি। সেলিম খুব ভালো ওষুধ দিয়েছে তোমার জন্য। ইনশাআল্লাহ ওষুধগুলো নিয়ম করে খেলে তোমার রাতের ঘুম ভালো হবে, শরীরটাও ফ্রেশ হয়ে যাবে। আর তুমি ওষুধগুলো নিয়ম করে খাবে, বুঝলে? তোমার আম্মুর কাছে ওষুধটা রাখা আছে, গিয়ে খেয়ে নিয়ে এসো, ঠিক আছে? হাবিবুর রহমানের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললো আয়না। তারপর চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, ঠিক আছে আপু, আমি এখনই গিয়ে ওষুধ নিয়ে খেয়ে নিচ্ছি, তুমি চিন্তা করো না। তারপর আয়েশা বেগমের কাছে চলে গেল আয়না। আয়েশা বেগম রান্না করে তরকারি গরম করছিল হাবিবুর রহমানের জন্য। আয়না সেখানে গিয়ে তার আম্মু পেছনে দাঁড়িয়ে আলতো করে হাত দিয়ে কাঁধে হাত রেখে বলল, আম্মু, আমার ওষুধ কোথায় রেখেছো? আপু বললো আমার ওষুধ নাকি তোমার কাছে রেখেছো। আয়নার কথা শুনে ওর দিকে ঘুরে হাতে থাকা তরকারির বাটিটা পাশে রেখে দেয় আয়েশা বেগম। এরপর বললেন, দাঁড়াও, আমি বের করে দিচ্ছি। তারপর ওষুধের প্যাকেটটা বের করে আয়নার হাতে দিয়ে বললেন, এখানে তোমার সব ওষুধ এবং প্রেসক্রিপশন আছে। প্রেসক্রিপশনের ওষুধগুলো খাওয়ার নিয়ম মতো খেতে হবে, ঠিক আছে? সব লেখা আছে প্রেসক্রিপশনে, সেগুলো দেখে ওষুধগুলো খেয়ে নিও। আমি তোমার আব্বুকে খেতে দিচ্ছি, ওকে? আয়েশা বেগমের কথায় মুখে কিছু না পড়ে মাথা নেড়ে সায় দিল আয়না। তারপর উনি তরকারির বাটি হাতে নিয়ে চলে গেলে আয়না ওষুধের প্যাকেটটা খুলে সব ওষুধগুলো নিয়ম করে খেয়ে নিল। তারপর ওষুধের প্যাকেটটা নিয়ে নিজের রুমে চলে গেল এবং দিনের বেলা বাকিটা সময় নিজের ঘরে বসে সময় কাটিয়ে দিল। রাতের খাওয়া দাওয়া শেষ হলে ওষুধগুলো নিয়ম করে খেয়ে সকাল সকাল ওই ঘরে এসে শুয়ে পড়ল আয়না। ও শরীরটা বড্ড বেশি ক্লান্ত লাগছে, চোখের নিচে কালি পড়ে গেছে। তাই আর বেশি কথা না বললে সময় নষ্ট করলো না সে। আয়েশা বেগম এবং হাবিবুর রহমানকে সোজা নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল। আর আজ রাত থেকে ওর কোনো সমস্যা হলো না। সারা রাত বিভোরে ঘুমানো আয়না, যেন কত জন্মের ঘুম ঘুমাচ্ছে, যেন আয়নার চোখে কত ঘুম। সকালে আয়েশা বেগমের ডাকে ঘুম ভাঙল আয়নার। ও বিছানায় শুয়ে থেকে মিটমিটি চোখে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, এখন কটা বাজে? ফজরের আজান দিয়েছে কি? আয়নার কথা শুনে মুচকি হেসে আয়েশা বেগম বললেন, তোমার কি মনে হয় না চারিদিকে সূর্য উঠে রোদের তীব্রতা বেড়েই চলেছে? আর তুমি বলছো এখনো ফজরের আজান দিয়েছে কিনা? ভালো করে খেয়াল করে দেখো, এখন বেলা 9টা বাজতে চললো। আয়েশা বেগমের কথা শুনে এক লাফে উঠে বসা আয়না তারপর বড় বড় করে তাকিয়ে থাকে চারিদিকে এবং লক্ষ্য করে এবং বলল, হায় আল্লাহ, এত বেলা হয়ে গেছে, তুমি ওকে ডাকুনি কেন আম্মু? এটা তুমি ঠিক করনি। ফজরের নামাজটা মিস হয়ে গেল, আর তাছাড়া কলেজও যেতে অনেক দেরি হয়ে যাবে। আজ তুমি আমায় কেন ডাকলে না আম্মু? কালকেও কলেজের ক্লাস দুটো মিস করেছি, আজকে এত রাত ঘুমিয়েছি যে সকালে জানতে পারলাম না। আমায় ডাকলে না কেন তুমি? আয়েশা বেগম বললেন, আমার মেয়েটা এতদিন পর একটু মন পড়ে ঘুমিয়েছে, আমি কি তার ঘুম ভাঙিয়ে তাকে কষ্ট দিতে পারি? সমস্যা নেই মামুনি, তুমি এখন অজু করে এসে কাজ নামাজ করে নিয়ে যাও। আর
আমি ততক্ষণ তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করছি। তুমি রেডি হয়ে নিচে এসে ব্রেকফাস্ট করে কলেজে চলে যাও। আর কলেজে মিস হলে খুব একটা সমস্যা হবে না। আর এমনিতেও তুমি একজন ব্রিলিয়ান্ট ছাত্রী, সেটা কলেজে সবাই জানে। কথাগুলো বলে আয়নাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর কপালে চুমু দিয়ে চলে গেলেন আয়েশা বেগম। আয়না আর কথা না বাড়িয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে ফজরের কাজে নামাজ আদায় করে কলেজের জন্য রেডি হয়ে নিল। তারপর নিচে এসে ব্রেকফাস্ট শেষ করে আম্মু আব্বুর থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। পেরিয়ে গেছে 5টা দিন। এই 5 দিনের মধ্যে আয়নার কোন রকম সমস্যা হয়নি। রাতে আর সে অদ্ভুত শব্দটা হয় না, আর ভুলভাল চোখেও তার কিছুই পড়ে না। জীবনটা যেন অনেক স্বাভাবিক ও সুন্দর হয়ে উঠেছে আয়নার। সবকিছুতেই এখন নিজেকে অনেক প্রফুল্ল লাগে তার। আয়না ভুলেই গেছে 5 দিন আগে সে ভয়ঙ্কর স্মৃতিগুলো। মনে মনে ভেবে নিয়েছে যে ওর শারীরিক দুর্বলতার কারণে এগুলো মনের ভুল ছাড়া আর কিছুই ছিল না। তাই সে সময়গুলোতে এমন শব্দ এবং অস্বাভাবিক জিনিসপত্র দেখেছে। এখন সে সবকিছু কোনোটাই যেন মনের ভেতরে আর ভয় নেই। নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছে আয়না এবং পড়াশোনায় মনোযোগী হয়ে উঠেছে। সবসময় আগের মতো হাসি খুশি আর প্রাণবন্ত হয়েছে আয়না। হাবিবুর রহমান আর আয়েশা বেগম মেয়েকে নিয়ে এখন নিশ্চিন্তে আছেন। তারা অনেক খুশি সেলিম শিকদারের উপরে, কারণ ওনাদের সকলের ধারণা সেলিম শিকদারের ওষুধ খাওয়ার পরে অনেকটাই স্বাভাবিক আয়নার জীবন। আসলে সব কিছু ছিল শারীরিক দুর্বলতার কারণে এসব আবল তাবল জিনিস দেখতো আর শুনতে পেত। রাত 10টা নিজের রুমের টেবিলের পাশে চেয়ারে মনোযোগ দিয়ে নিজের বইগুলো পড়ছিল আয়না। সামনের মাসে এক্সাম, তার যতটা সম্ভব পড়াশোনা করে নিজেকে এক্সামের জন্য প্রস্তুতি করছে সে। এমনিতেও 1 মাস নানা রকম টেনশন থাকার কারণে পড়াশোনা অনেকটাই পিছিয়ে গেছে সে। তাই এক্সামের জন্য বেশ ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তাকে। তখনই আয়নার রুমে দরজা ঠেলে ওর রুমে প্রবেশ করে আয়েশা বেগম। হাতে তার 1 গ্লাস গরম দুধ এবং ফোন। তারপর আয়নার পাশে সে এসে দাঁড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে দুধের গ্লাসটা টেবিলে রেখে ফোনটা আয়নার দিকে তাকিয়ে দিয়ে বললেন, হৃদয় কল করেছে, কথা বলো আয়না। আর তারপর বইটা বন্ধ করে এটা খেয়ে নিও মামনি, আমি চাই একটু পরে আসবো। হৃদয় হলো ডাক্তার সেলিম শিকদারের একমাত্র মাহারা ছেলে। হৃদয় যখন অনেকটা ছোট তখনই মা মারা যায়। সেই থেকে বাবার আদরে বড় হয়েছে সে। হৃদয় দেখতে যেমনটা সুদর্শন, ওর আচরণ ঠিক ততটাই সুন্দর। মাস্টার শেষ করে বিদেশে গিয়েছে সে ডাক্তারি পড়ার জন্য। আয়নার সাথে হৃদয়ের বিয়ে ঠিক হয়েছে অনেক আগে থেকে। হৃদয় ডাক্তারি পড়া শেষ করে দেশে ফিরলেই বিয়ে হবে ওদের। ফোনটা কানে ধরতে ও পাশ থেকে উত্তেজিত গলায় বলে উঠল হৃদয়, আয়না কি হয়েছে তোমার? তুমি নাকি রাতে ঠিকঠাক মতো ঘুমাও না? তোমার শরীর নাকি অসুস্থ? হৃদয়ের এত উত্তেজিত কথা শুনে মুচকি হেসে চেয়ারে হেলান দিয়ে অভিমানে গলায় আয়না বলল, রিল্যাক্স হৃদয়, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তুমি কেমন আছো? আর এতদিন পর তোমার মনে পড়লো আমার কথা? সরি শোনা, আসলে আর যে পড়াশোনার মাঝে এতটা বিজি থাকতে হয়, কি যে করবো বলো। আর আর থাকতে পারলাম না বুঝলে, তাই কল করলাম আর কি। কিন্তু তুমি অসুস্থ শুনে মনটা অনেক খারাপ হয়ে গেছে। হয়েছে, আর মন খারাপ করতে হবে না, আমি একদম সুস্থ আছি এখন, ঠিক আছে? আর তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো, অনেক মিস করছি তোমাকে, অনেক বেশি। ওপাশ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল হৃদয়, আমার কি তোমাকে ছাড়া কষ্ট হচ্ছে না আয়না? আমি তো তোমাকে অনেক মিস করছি। তবে তুমি চিন্তা করো না, আমি 15 দিনের মাঝে দেশে ফিরবো। আর এই 15 দিনের মাঝে হয়তোবা আর কথাও বলতে পারবো না, বিসি থাকবো খুব। তবে দেশে ফিরে তোমার সাথে অবশ্যই দেখা করবো, নিজের বউ করে সারা জীবনের মতো আমার কাছে নিয়ে আসবো। হৃদয়ের কথায় লজ্জা মাখা হাসি দিল আয়না। এরপর এভাবে আরো অনেক কথা বলল হৃদয়ের সাথে। কথা বলা শেষ হলে ফোনটা রেখে দিতে রুমে প্রবেশ করলেন আয়েশা বেগম। রুমে ঢুকে আয়নার পাশে এগিয়ে এসে আয়েশা বেগম ওর মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, বাবা আয়না, তুমি সবটুকু দেখি দুধ খেয়ে নিয়েছো, এই তো আমার লক্ষ্মী মেয়েটা, ভালো করেছো তুমি। হৃদয়ের কথা আরো কিছু জানতে চাইলেন না আয়েশা বেগম। তারপর আয়নাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর কপালে চুমু এঁকে দিয়ে দুধের খালি গ্লাসটা আর ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন আয়েশা।
আয়েশা বেগম। আয়েশা বেগম চলে যেতে আয়না অনেকটাই টেনশনে পড়ে গেল। অবাক হয়ে ভাবতে লাগলো, গ্লাসের দুধটুকু খেলো কে? ও তো খায়নি, ও তো এতক্ষণ হৃদয়ের সাথে কথা বলছিল মনোযোগ দিয়ে। তাহলে দুধের গ্লাসটা খালি হলো কি করে? কথাগুলো ভাবতে ভাবতেই যেন মাথা ধরে এলো আয়নার। অনেকটা ভেবে চিনতে আয়নার নিজের মনকে বোঝানো, দুধটা হয়তো ও নিজে খেয়েছে। হৃদয়ের সাথে কথা বলার সময় এতটা